21শে জুলাই 2025 ঢাকার মিরপুরের মাইলস্টোন স্কুল। দুপুরের ক্লাস চলছে, হঠাৎ আকাশ থেকে নামে এক ভয়ঙ্কর আগুনের গোলা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি চীনা তৈরি F-7BGI যুদ্ধবিমান আছড়ে পড়ে স্কুলের উপর। নিহত হন কমপক্ষে ৩৫ জন মানুষ, আহত ২০০ জনেরও বেশি। এটা কোনো যুদ্ধের ক্ষত নয়, এটা একটা দেশের সামরিক দুর্বলতার ক্ষত। পুরনো, মেয়াদোত্তীর্ণ, সংস্কারহীন অস্ত্র, যেগুলো দিয়ে শত্রুকে ঠেকানো তো দূরের কথা, নিজেদের মানুষকেই রক্ষা করা যাচ্ছে না। কিন্তু কেন? বাংলাদেশ এখন ১৭ কোটি মানুষের দেশ, বিশ্বের ৪১তম বড় অর্থনীতি, অথচ আমরা আমাদের প্রতিরক্ষায় খরচ করি জিডিপির মাত্র ০.৯৪%, যেখানে সারা বিশ্বের গড় খরচ হল ২.২%। প্রতি বছর যে $৭০ কোটি আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়নে খরচ করার কথা ছিল, সেটা আমরা করিনি। ভিয়েতনাম, যাদের অর্থনীতি একসময় বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল, আজ তাদের হাতে সাবমেরিন বহর, অত্যাধুনিক এয়ার ডিফেন্স। অথচ ১৭ কোটি মানুষের এই দেশ, যার ৩ দিকে ভারত আর একদিকে অস্থির মিয়ানমার, তার হাতে এখনও চলছে ৪ দশকের পুরনো MiG-29। আপনি কি কখনো ভেবেছেন কেন বারবার দাবি ওঠার পরও সরকার তুরস্ক, চীন বা পাকিস্তানের মতো সামরিক মিত্রদের সাথে বড় কোনো ডিফেন্স প্যাক্ট বা চুক্তি করছে না? আমাদের সামরিক বাহিনীকে আধুনিক করার ফোর্সেস গোল ২০৩০ প্রজেক্টটি হঠাৎ করে কেন থমকে গেল? এবং কারা, কেন, কিভাবে বছরের পর বছর এই সেক্টরকে ইচ্ছাকৃতভাবে দুর্বল রেখে বাংলাদেশকে একটি বাফার স্টেট বা পঙ্গু রাষ্ট্র বানিয়ে রাখতে চায়? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব বাংলাদেশের ডিফেন্স সেক্টরকে দুর্বল করে রাখার পেছনের সেই ডার্ক সিক্রেট। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা এমন কিছু তথ্য দেখাবো যা আপনার পুরো ধারণাটাই বদলে দিতে বাধ্য করবে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আন্তর্জাতিক রাজনীতির এমন অজানা এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই ডিকোডেড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ডিকোড। সাধারণ মানুষের সবচেয়ে বড় একটি ভুল ধারণা হল বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটে টাকা দেওয়া হয় না। আসলে ব্যাপারটা পুরোপুরি তা নয়। প্রতি বছরই ডিফেন্স বাজেট বাড়ানো হয়, কিন্তু আসল ট্র্যাপ বা ফাঁদটা লুকিয়ে আছে সেই টাকা খরচের পলিসিতে। আপনি যদি খাতা কলমে হিসাব করেন, দেখবেন আমাদের প্রতিরক্ষা বাজেটের প্রায় ৮৫ থেকে ৯০% খরচ হয়ে যায় সামরিক বাহিনীর বেতন, পেনশন, রেশন, আবাসন এবং দৈনন্দিন মেইনটেন্যান্সে। নতুন প্রযুক্তি, সমরাস্ত্র, 5th জেনারেশন ফাইটার জেট বা অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য বা প্রকিউরমেন্ট ফান্ডের জন্য যে টাকাটা বেঁচে থাকে, তা বর্তমান বিশ্বের আধুনিক মিলিটারির সাথে পাল্লা দেওয়ার জন্য আক্ষরিক অর্থেই একটা জোকস বা হাস্যকর বিষয়। সামরিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই ম্যানেজমেন্টের ব্যর্থতা, নাকি একটি সুকৌশলী প্ল্যান? কারণ একটি দেশের মিলিটারির কাছে যখন হাইটেক ওয়েপন বা প্রযুক্তি থাকে না, তখন তারা চাইলেও বর্ডার বা সমুদ্র সীমায় কোনো এগ্রেসিভ বা শক্ত পদক্ষেপ নিতে পারে না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে আমাদের প্রতিবেশীরা। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর এবং সেন্সিটিভ পয়েন্টে, যাকে জিওপলিটিক্সের ভাষায় বলা হয় দি ইন্ডিয়া ফ্যাক্টর বা ভারতের ভেটো। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের সামরিক বাহিনীর যে কোনো বড় আধুনিকায়নের পদক্ষেপের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দিল্লি। কিন্তু কেন? এটার মূল কারণ আমাদের ভৌগোলিক অবস্থান। ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তাদের শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স। ভারত কোনোভাবেই চায় না তাদের পূর্ব সীমান্তে অর্থাৎ বাংলাদেশে একটি শক্তিশালী, স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে উঠুক। কারণ জিওপলিটিক্সের নিয়ম অনুযায়ী আজকের মিত্র আগামীকালের শত্রু হতে পারে। ২০১৭ সালে ভারত বাংলাদেশের সাথে একটি বিতর্কিত ডিফেন্স MOU সাইন করে
এবং $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট অফার করে। এর মূল শর্ত ছিল বাংলাদেশকে ভারতের কাছ থেকেই অস্ত্র কিনতে হবে। অথচ সেই ভারতীয় সমরাস্ত্রের মান নিয়ে খোদ ভারতীয় সেনাবাহিনীতেই চরম অসন্তোষ রয়েছে। ভারতের আসল মাস্টার প্ল্যান হল বাংলাদেশকে সামরিকভাবে তাদের ওপর নির্ভরশীল করে ফেলা। বাংলাদেশ যদি তুরস্ক থেকে অ্যাডভান্সড বাইরাক্টার ড্রোন কিনতে চায় বা চীন থেকে 5th জেনারেশন ফাইটার জেট আনতে চায়, তখন ভারত পর্দার আড়াল থেকে সাইকোলজিক্যাল এবং ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগ করে সেই ডিল আটকে দেয়। ভারত চায় বাংলাদেশ একটি বাফার স্টেট বা ঢাল হয়ে থাকুক, যার নিজস্ব কোনো বড় সামরিক ক্ষমতা থাকবে না। তবে শুধু ভারত নয়, পরাশক্তিগুলোও চায় না বাংলাদেশের হাতে বড় কোনো সামরিক প্রযুক্তি আসুক। সাধারণ জনগণ সবসময় দাবি করে চীনের সাথে সম্পর্ক বাড়িয়ে অস্ত্র আনার জন্য, কারণ চীনের অস্ত্র দামে সস্তা এবং তারা টেকনোলজি ট্রান্সফার করতে রাজি থাকে। কিন্তু এখানেও আছে আরেকটা বড় ফাঁদ। মনে আছে বাংলাদেশ যখন চীন থেকে 2টি সাবমেরিন কিনল এবং পেকুয়াতে বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি তৈরি করল, তখন ভারত এবং আমেরিকার রিয়াকশন কি ছিল? আমেরিকা এবং ভারত এটাকে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য সরাসরি থ্রেট হিসেবে নিয়েছিল। পশ্চিমা বিশ্ব ভয় পায় বাংলাদেশ যদি পুরোপুরি চীনের অস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে যুদ্ধের সময় চীন বঙ্গোপসাগরে বাংলাদেশের নেভাল বেসগুলো কন্ট্রোল করবে। অন্যদিকে বাংলাদেশ যদি আমেরিকার কাছ থেকে অ্যাপাচি হেলিকপ্টার বা অ্যাডভান্সড ফাইটার জেট কিনতে যায়, তখন আমেরিকা জুড়ে দেয় মানবাধিকারের নানা কঠিন শর্ত এবং আকাশ ছোঁয়া দাম, যার ফলে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সাথেও বড় কোনো ডিফেন্স চুক্তিতে যেতে পারে না। আমেরিকা এবং চীনের এই জিওপলিটিক্যাল দড়ি টানাটানিতে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন আজ পুরোপুরি থমকে আছে। তাহলে উপায় কি? জনগণের দাবি অনুযায়ী তুরস্ক বা পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্ট করা কি সমাধান হতে পারে? তুরস্ক একটি ন্যাটো মেম্বার হয়েও ড্রোন এবং মিসাইল টেকনোলজিতে আজ বিশ্বের অন্যতম সুপার পাওয়ার। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কিছু সরঞ্জাম কিনলেও বড় কোনো স্ট্র্যাটেজিক চুক্তিতে যেতে সরকারের হাত কাঁপছে, কারণ তুরস্কের সাথে বড় ডিফেন্স প্যাক্ট করা মানেই একই সাথে ভারত এবং আমেরিকাকে রাগিয়ে দেওয়া। আর পাকিস্তানের সাথে সামরিক চুক্তির কথা উঠলেই চলে আসে 1971 সালের ইতিহাস এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি। এই রাজনৈতিক সমীকরণ এবং প্রতিবেশীদের নার্ভাসনেসের ভয়েই গত এক দশকে আমাদের সরকারগুলো কোনো মিত্র দেশের সাথেই শক্ত কোনো সামরিক জোটে জড়াতে পারেনি। এর পাশাপাশি পলিটিক্যাল সায়েন্টিস্টরা একটি ডার্ক থিওরির কথাও বলেন। তৃতীয় বিশ্বের অনেক দেশের পলিটিক্যাল এলিট বা রাজনীতিকরা ইচ্ছাকৃতভাবেই সামরিক বাহিনীকে আন্ডার ইকুইপড বা প্রযুক্তিগতভাবে দুর্বল করে রাখে। তাদের ভয় থাকে সামরিক বাহিনী বেশি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে দেশে ক্ষমতার পালাবদল বা কিউ হওয়ার একটা রিস্ক থেকে যায়। যদিও এটি একটি থিওরি, কিন্তু জিওপলিটিক্সের বাস্তবতায় এর গুরুত্ব একদম উড়িয়ে দেওয়া যায় না। পরাশক্তিগুলোর খুশি রাখা এবং ভারতের মন জুগিয়ে চলার এই ডিপ্লোম্যাটিক নীতিতে বাংলাদেশ কি আদতেও নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে, নাকি একটি আধুনিক, শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ সামরিক বাহিনী গড়ে তোলার এখনই শেষ সময়? আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি এখন ভারত বা আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে তুরস্ক এবং চীনের সাথে বিশাল কোনো সামরিক চুক্তিতে যাওয়া উচিত, নাকি বাজেটের অজুহাত দিয়ে এই দুর্বল অবস্থাতেই থাকা উচিত? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।